হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ট্রেডার রথিন। আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সেকেন্ড পার্টে যেটা আজকে বলবো সেটা হচ্ছে তোমাদের সি ই প্লেজ পার্সেন্টেজ এবং তোমার প্রোমোটার হোল্ডিং। এর আগের ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা শিখেছিলাম সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, বুক ভ্যালু এবং ফেস ভ্যালু। ওকে, তো মার্কেট ক্যাপিটালাইজেশনটা কি বলেছিলাম, যে একটা পুরো কোম্পানি, একটা গোটা কোম্পানিকে যদি কেউ বাই করতে চায় তাকে যে টাকাটা পে করতে হবে সেটাকে আমরা বলবো মার্কেট ক্যাপিটালাইজেশন। ওকে, কিংবা শেয়ার হোল্ডার ফান্ড। আর বুক ভ্যালুটা কি? ইকুইটি ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ। ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ ডিভাইডেড করতে হবে কত দিয়ে? তোমার টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে তুমি যখন ডিভাইডেড করবে তাহলে তোমার পার শেয়ার অফ বুক ভ্যালু বেরিয়ে আসবে। আর ফেস ভ্যালুটা কি বলেছিলাম, যে ইকুইটি ক্যাপিটালকে টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে তুমি যখন ডিভাইডেড করবে, যে তখন বেরিয়ে আসবে তোমার পার শেয়ার অফ ফেস ভ্যালু। কিন্তু ফেস ভ্যালু কি বলেছিলাম, যে ফেস ভ্যালুটা সেরকম কিন্তু ভ্যালুয়েশন নেই, কিন্তু আর বুক ভ্যালুটা ভ্যালুয়েশন আছে। ঠিক আছে, কারণ বুক ভ্যালু কিন্তু অরিজিনাল বুক ভ্যালু যেটা, সেটা তোমার মার্কেটের অরিজিনাল বুক ভ্যালু যেটা, সেটাতে তোমার কি হয়, মার্কেটের যে রেপুটেশন, যে ব্র্যান্ড ভ্যালু, সেগুলো অ্যাড থাকে। আর এখানে যেটা দেখানো হয় সেখানে কিন্তু সেই ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে না। ওকে, আজকে আলোচনা করবো তাহলে প্রথমে বলি আরও সি। ঠিক আছে, এবার আরও সি তোমাদের জিনিস মাথায় রাখতে হবে, ডিটেলসে কিছু বলার নেই এগুলো। আরও সি কে তোমাকে দেখতে হবে সব থেকে বেস্ট যদি 30% উপরে যেন থাকে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি এটা টিসিএস কোম্পানিটা নিয়েছি। দেখো এখানে আরও সি কত আছে, 64। আরও সি তোমাকে দেখতে হবে যেন 30%-এর ওপরে থাকে সবসময়। ওকে, আর আরও ই টা দেখতে হবে তোমাকে, কেন? আর এটা তোমার সাধারণত ব্যাংকিং সেক্টরে দেখতে হবে, আর ব্যাংকিং সেক্টর এবং এনবিএফসি দেখতে হবে। এনবিএফসি এবং ব্যাংকিং সেক্টরে তোমার আর টা দেখতে হবে যেন 10%-এর উপরে থাকে, তার নিচে থাকলে সেই কোম্পানিতে আমরা ট্রেড করব না। আর আরও সি দেখতে হবে মোটামুটি সব থেকে বেস্ট হচ্ছে 30%, এবং মিনিমাম 20%-এর উপরে কিন্তু থাকতেই হবে। 20% নিচে যখন আরও সি থাকবে সেই কোম্পানিতে আমরা ট্রেড করব না। ওকে, এটা গেল আরও সি এবং আরই। এবার যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে তোমার যেমন প্রোমোটার হোল্ডিং। দেখো, প্রোমোটার হোল্ডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রোমোটার হোল্ডিং অনেকে বলে থাকে যে প্রোমোটার হোল্ডিং হয়তো 70% উপরে থাকতে হবে, কিন্তু 50% উপরে থাকতে হবে, তবেই কিন্তু সে কোম্পানি ভালো, তাছাড়া কিন্তু সে কোম্পানি কিন্তু ভালো নয়। ওকে, তাহলে এখানে দেখো, তোমাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন প্রোমোটার হোল্ডিং ক্যাপিটাল নিয়ে নি, তাহলে ভালো হবে। তাহলে এখানে প্রোমোটার হোল্ডিং অনেকে কি বলে, যে প্রোমোটার হোল্ডিং যে কোম্পানির তোমার 70% কিংবা ম্যাক্সিমাম 50% উপরে থাকবে সেই কোম্পানি ভালো, বাকি যদি তার নিচে থাকে তাহলে কিন্তু সেই কোম্পানি ভালো না। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু সঠিক কথা নয়। সঠিক যেটা সেটা হচ্ছে, তুমি দেখো এখানে টিসিএস এর প্রোমোটার হোল্ডিং কত আছে। দেখো এখানে টিসিএস এর প্রোমোটার হোল্ডিং, দেখো টিসিএস এর প্রোমোটার হোল্ডিং 71.77। এখানে ইনফোসিস ইজ এ ভেরি গুড কোম্পানি, বাট প্রোমোটার হোল্ডিং 14.43%। আইটিসি 0, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন 96, এইচএল এ বেশি আছে। তারপর তোমার যেমন এখানে তুমি কিছু কিছু কোম্পানি তোমাকে দেখাচ্ছি, যেমন আইসিআইসিআই ব্যাংকের দেখতে পাবে। ব্যাংকিং সেক্টর গুলো আসবে না এখানে। ব্যাংকিং সেক্টরের মধ্যে যেমন দেখায় তোমাকে আমি, আইসিআইসিআই ব্যাংক। দেখো আইসিআইসিআই ব্যাংক প্রোমোটার হোল্ডিং 0, এইচডিএফসি ব্যাংক প্রোমোটার হোল্ডিং 0, আইসিআইসিআই ব্যাংক 0, এক্সিস ব্যাংক 8.29%, কোটাক ব্যাংক 25.89%। তাহলে কি এই কোম্পানিগুলো সব মানে প্রোমোটার হোল্ডিং নেই মানে কি খারাপ? কিন্তু একটা কোম্পানি খারাপ নয়, কারণ হচ্ছে প্রোমোটার হোল্ডিং অ্যাকচুয়ালি কোথায় দেখতে হয় সেটা দেখার একটা ব্যাপার আছে। তো চলো এখানে আমি তোমার যেমন ধরো এইচডিএফসিটাই খুলে নিচ্ছি। এইচডিএফসি ব্যাংকটা খুলে নিলাম। এইচডিএফসি প্রথমে আমাদের কি দেখতে হবে, ব্যাংকিং সেক্টর বললাম আরওই।
দেখো ROE 17, ঠিক আছে। এখানে ব্যাংকিং এবং এনবিএফসি ক্ষেত্রে তোমার আরো সিটা ম্যাটার করে না, এটা দেখার প্রয়োজন নেই। আমাকে এটা দেখতে হবে যে 10% উপরে আছে কিনা। ওকে, এখানে দেখছো প্রোমোটার হোল্ডিং জিরো। এবার প্রোমোটার হোল্ডিং এখানে জিরো দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোমোটার হোল্ডিং কত সেটা দেখতে হবে তোমার। স্ট্রং হ্যান্ড অ্যান্ড উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড আমরা কাদেরকে বলবো? স্ট্রং হ্যান্ড বলবো আমরা, দেখাচ্ছি তোমাদেরকে। FIIS, DIIS। এই দেখো স্ট্রং হ্যান্ড হচ্ছে এই যে FIIS, DIIS এবং HINS, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রোমোটার হোল্ডিং দেখো, FIIS কত পার্সেন্ট? 48%, ঠিক আছে। DIIS কত আছে? 35%, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর পাবলিকের কাছে কত আছে? তাহলে এখানে তোমরা কত দেখলে? 48, DIIS 35, মানে 4 3 7 8 5 13, মানে 83%, 83%। পাবলিকের কাছে কত আছে দেখো এবার, 17% মতো নাও, ঠিক আছে। তাহলে আমাদের প্রোমোটার হোল্ডিংটা দেখতে হবে কোথায়? এভাবে, যে স্ট্রং হ্যান্ডের কাছে। যখন দেখো ডিআইএস কাদের কাছে আছে? SBI নিফটি ETF, ঠিক আছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, SBI ETF নিফটি 50। ICICI এর কাছে আছে, HDFC কাছে আছে, UTI নিফটি কাছে আছে, মানে এগুলো সব তোমার একটা মিউচুয়াল ফান্ড, তাদের কাছে কিন্তু এগুলো স্টক হয়ে আছে, তাদের স্টেকে আছে। ওকে, এবার আরেকটা দেখাই তোমাকে, যেমন ইনফোসিসের বলছিলাম। ইনফোসিসের ক্ষেত্রে দেখো প্রোমোটার হোল্ডিং কত আছে না, 14.4%। প্রোমোটার হোল্ডিংটা কিভাবে দেখতে হয় এটা ভালোভাবে শিখে নাও। দেখো এর হচ্ছে এদের কাছে আছে দেখো, প্রোমোটারের কাছে কত আছে না, 14.43, মানে 14.43%। ওকে, আর তোমার FIS কাছে আছে তোমার 33%, ঠিক আছে। এটা গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর, ঠিক আছে। এবার দেখো DIIS এর কাছে কত আছে তোমার, 37%। তাহলে এদিকে কত হলো দেখো, 37, এদিকে 14, মানে 15, ধরো 15-র সাথে 22, 42, 3 6 7 70 84%। 84% তোমার এমনিতেই হয়ে গেল অলরেডি স্ট্রং হ্যান্ডে। এবং পাবলিকের কাছে আবার কত আছে দেখো, পাবলিকের কাছে আছে 14%। হ্যাঁ দেখো, 14%-এর মধ্যে আদার্স দেখো 0.27%। ওকে, দেখতে পাচ্ছ। তাহলে প্রোমোটার হোল্ডিংটা বিচার এভাবে করতে হবে। এগুলো হচ্ছে সব স্ট্রং হ্যান্ড, FIIS, DIIS, এগুলো সব স্ট্রং হ্যান্ড। এই যে দেখো আমি নিলাম এখানে বৈভব গ্লোবাল, স্মল স্মল ক্যাপ কোম্পানির, ঠিক আছে। তো বৈভব গ্লোবালের দেখো তোমরা FIIS, FIIS এর কাছে আছে তোমার দেখো 19.20। DIIS এর কাছে আছে তোমার 0.73% উনি, ঠিক আছে। আর পাবলিকের কাছে আছে দেখো তোমার 22.62%। তার মধ্যে দেখো দেখো বিজয় কেডিয়া, তোমরা সবাই নাম শুনেছো, দেখো বিজয় কেডিয়ার কাছে কত আছে, 2.02। অর্থাৎ বিজয় কেরিয়া তোমার সেপ্টেম্বর 2024-এ আবার কিন্তু তার, এই দেখো জুন 2024-এ স্টেক বাড়িয়েছে দেখো, 2.01 ছিল। তো স্টার্ট কত থেকে করেছে? 2021-এ, 2021-এ তার ছিল 1.85, দেখতে পাচ্ছ তোমরা, 1.85। তারপর 22-এ করেছে 1.86, 1.95, 1.95, 1.95, 95, 98। আবার কত, তো 98 করেছে। 98 কত সালে নিয়েছে, আবার আবার স্টেক বাড়িয়েছে 2000 সেপ্টেম্বর 23-এ, সেপ্টেম্বর 23-এ 98%।
তারপরে দেখো আবার বাড়িয়েছে 2.1, 2.1, তারপর কিন্তু 2024-এ 2.2, মানে আরো 0.1% আবার কিন্তু সে নিয়েছে। ঠিক আছে, এই দেখো আশিস কাচলিয়া, ঠিক আছে, এও দেখো স্টেক কিন্তু রেখেছে, এবং আদার্স এর কাছে কত আছে? 0.15%। তাহলে এখানে প্রোমোটার হোল্ডিং, তাহলে স্ট্রং হ্যান্ডের কাছে কত আছে তোমরা বুঝতে পারছো। তাহলে টোটাল স্ট্রং হ্যান্ডের কাছে কত আছে তোমার এখানে বৈভব গ্লোবালটা? 22, মানে মোটামুটি 20% মতো। ঠিক আছে, তাহলে আমাদের প্রোমোটার হোল্ডিং যেটা দেখতে হবে সেটা হচ্ছে এবার কত পার্সেন্ট থাকলে আমরা নেব। তাহলে আমাদের যেটা দেখা সেটা হচ্ছে ব্যালেন্স শিটে গিয়ে আমাদের এই যে স্ক্যানার ডট ইন খুলে নিতে হবে। স্ক্যানার ডট ইন খুলে নিয়ে সেখানে কোম্পানি সার্চ করে আমাদেরকে দেখতে হবে যে প্রোমোটার হোল্ডিং যেন কোম্পানির মোটামুটি স্ট্রং হ্যান্ডের কাছে 70%-এর উপরে থাকে। স্ট্রং হ্যান্ডের কাছে 70%-এর উপরে থাকতে হবে। ওকে, এখানে কত লেখা আছে আমার সেটা দেখার প্রয়োজন নেই। স্ট্রং হ্যান্ড মানে কি কি বললাম? FIIS, DIS, HINS। ঠিক আছে, এবার এবার যেটা দেখার সেটা হচ্ছে, আশা করি বুঝতে পারলে এটা। এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোম্পানির প্লেজ পার্সেন্টেজ। প্লেজ পার্সেন্টেজ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্লেজ পার্সেন্টেজটা মনে রাখবে সবসময়। এখানে যেমন প্লেজ পার্সেন্টেজ নেই। ঠিক আছে, এখানে কোম্পানি প্লেজ করা অর্থ হচ্ছে, ধরো ব্যাংকে যদি আমি লোন নিতে যাই, এমনিতে আমাকে লোন দেবে না ব্যাংক, বলবে কিছু রাখো, কিছু রাখো, দিয়ে আমার তুমি লোনটা নিতে পারো, কিছু বিনিময়ে তুমি লোন নাও। তখন কোনো কোম্পানি যখন হয়তো তার বিজনেসকে বাড়ানোর জন্য কোনো কারণে, এনি আদার্স কারণে, যদি কোনো কারণে কোম্পানি যখন লোন চাইবে ব্যাংকের কাছ থেকে, তখন কি করে? ব্যাংক বলবে তুমি কিছু দাও, তবে আমি কিন্তু তোমাকে লোন দেবো। তখন কি করবে কোম্পানি? প্লেজ করার জন্য সেটা তখন বলবে তাদের যে স্টক অর্থাৎ যে শেয়ার, তার পার্সেন্টেজ প্রমোটারের কাছে যেটা থাকবে সেটা তখন সে প্লেসড করবে, অর্থাৎ সেটা বন্ধক রাখবে, এক কথায় যেটা বলা হয়। ওকে, সেটা যখন বন্ধক রাখবে তখন কি হয়? সেটা কোনো কোম্পানি হয়তো 10%, যেমন TCS দেখি প্লেস করা আছে কিনা। হ্যাঁ, প্লেস পার্সেন্টেজ দেখতে পাচ্ছ 0.28% এখানে প্লেসড হয়ে আছে, দেখো TCS এর। ওকে, TCS এ দেখো 0.28% প্লেসড হয়ে আছে। এবার এই পার্সেন্টেজটা আমাদের সবসময় দেখতে হবে, কোনো কোম্পানির যেন তার 10%-এর বেশি প্লেজ না থাকে। যদি 10%-এর বেশি প্লেসড হয়ে থাকে তাহলে কিন্তু সেই কোম্পানিতে আমরা ট্রেড করব না, সেটা সুইং ট্রেডিং এ বলো আর ইনভেস্টিং এ বলো। প্লেস পার্সেন্টেজটা কিন্তু টোটাল শেয়ার উপর আধার। প্লেস পার্সেন্টেজ যেটা করবে সেটা হচ্ছে প্রোমোটার, হয়তো প্রোমোটার এখানে দেখো, যেমন প্রোমোটার হোল্ডিং কত আছে এখানে 71.8%, এখান থেকে কত পার্সেন্ট প্লেস করেছে? 0.28%। মানে কি এই পার্সেন্টেজ থেকে, টোটাল পার্সেন্ট 100% থেকে নয় কিন্তু, যে শেয়ার হোল্ডারের কাছে যা পাবলিক যা আছে, FIIS এর কাছে যে আছে, যে শেয়ার আছে, সেখান থেকে কিন্তু প্লেস করতে পারবে না। কোম্পানি প্লেস করতে পারবে কোথা থেকে? তার নিজের স্টেক যেটা আছে সেটা, সেখান থেকে। ওকে, তাহলে দেখো আর যদি কিছু কোম্পানি দেখা যায় এখানে, তোমার এখানে দেখো বেদান্তা। বেদান্তাতে দেখায় দেখো, এই দেখো বেদান্তা কোম্পানি প্লেসড পার্সেন্টেজ দেখো 100% প্লেসড হয়েছে, অর্থাৎ সে 100% মানে টোটাল প্রোমোটারের যে হোল্ডিং সেটা পুরোটাই কিন্তু প্লেসড করে রেখে দিয়েছে বেদান্ত। এই দেখো প্রোমোটার হোল্ডিং কত আছে? 56.4। ঠিক আছে, তা সে পুরোটাই কিন্তু প্লেসড করে রেখে দিয়েছে ওখানে। তাই প্লেস পার্সেন্টেজটা তোমাদের সবসময় দেখতে হবে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার সময়, যে তার প্লেস পার্সেন্টেজ যেন 10%-এর বেশি না হয়। ওকে, এবার এসব দিয়ে তোমাদের কিভাবে প্যারামিটার দিয়ে কিভাবে সিলেক্ট করবে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো আস্তে। ওগুলো সব শেখাবো। ওগুলো যে স্টক কিভাবে সিলেক্ট করবে না করবে ওই প্যারামিটারে, সেগুলো সব কিন্তু ধীরে ধীরে দেখিয়ে দেবো। ওকে, প্লেস পার্সেন্টেজ প্লেসড করে কেন? প্লেসড বিভিন্ন কারণে করে, যেমন এখানে বেদান্ত কি করেছে, বেদান্ত যেটা করেছে এখানে, ঠিক আছে, বেদান্ত লিমিটেড যেটা করেছে সেটা হচ্ছে তোমার
বেদান্তার যে কোম্পানির যে পার্সেন্টেজ ওর কাছে ছিল সেখান থেকে কি করেছে, সে প্লেসড করে দিয়েছে, সেখান থেকে টাকা নিয়েছে, সেই টাকা নিয়ে কি করেছে, নিজের শেয়ার আবার নিজে কিনেছে, সেই টাকাটা আবার প্লেসড করেছে, আবার কি করেছে, টাকা নিয়েছে, আবার নিজের শেয়ার নিজের স্টেক বাড়িয়েছে ওভাবে। ঠিক আছে, বাড়ানোর পর সে ধীরে ধীরে কি করেছে, ওভাবে বাড়ানোর পর তারপরে কি করেছে, সে ডিভিডেন্ড পে করছে। ঠিক আছে, এবার সে ডিভিডেন্ড খাওয়ার জন্য সে ডিভিডেন্ড পে করে যে টাকাটা নিয়েছে সেই টাকাটা কি করেছে, আবার প্লেসড করেছে। এবার টোটাল প্লেজিং যেটা হয়ে আছে, যেমন বেদান্তা হচ্ছে তোমার এখানে কি কোম্পানি আছে, বেদান্তা হচ্ছে তোমার কথায় মেটেলস কোম্পানি। ঠিক আছে, এবার এ হচ্ছে ইন্টারন্যাশনাল, কিন্তু এদের ইন্টারন্যাশনাল মার্কেটে যখনই বেদান্তা জিঙ্ক, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, ঠিক আছে, এসব যেমন তোমাদের কোনো কোম্পানি যদি জানতে হয় তাহলে এখানে এই কি করবে, রিড মোড়ে, এই রিড মোড়ে তোমাদের এগুলো প্রো ভার্সন লাগবে এটাতে, এখানে কিন্তু এগুলো পড়তে হবে। এই যেমন এখানে লেখা আছে দেখো, বেদান্ত কি কি কোম্পানি, জিঙ্ক, জিঙ্ক, লিড, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন ইত্যাদি, এসব নিয়ে কিন্তু তার ইন্টারন্যাশনাল মার্কেটের বিজনেস। এবার কোনো কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি তার সেই প্রোডাক্টের ভ্যালু কমে যায়, অর্থাৎ সেই প্রোডাক্ট যদি তোমার এটা ভ্যালুয়েশন নেমে যায় এবং যদি তার রেট কমে যায়, তখন কি হবে, তার কিন্তু শেয়ার প্রাইস অটোমেটিক, অর্থাৎ প্রফিট কমবে, আর প্রফিট যখনই কমবে তখন কিন্তু শেয়ার প্রাইস নিচে নামবে। এবার যখনই শেয়ার প্রাইস নিচে নামতে লাগবে তখন ব্যাংকে যে প্লেসড করা আছে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ তখন কি হবে, তারা কিন্তু সেল করতে শুরু করবে। যখনই সেল করতে শুরু করবে হিউজ পরিমাণে, তখন কিন্তু এর শেয়ার প্রাইস কোথায় যাবে, একদম কিন্তু শেষ হয়ে যাবে, কোলাপস হয়ে যাবে, একদম কিন্তু নিচে নেমে যাবে। তখন কিন্তু কোম্পানি শেষ, কারণ সে তো তার লোন শোধ করতে পারছে না, সে টাকাটা যেটা নিয়েছে সেটা শোধ করতে পারবে, তারা সব বিক্রি করে দেবে, যার কারণে কিন্তু শেয়ার প্রাইস একদম ডাউন হয়ে যাবে। তার জন্য কোনো কোম্পানি প্লেস পার্সেন্টেজ যখনই 10% বেশি থাকবে তখন কিন্তু সেই কোম্পানিতে আমরা ট্রেড করবো না। ওকে, তাহলে প্লেস পার্সেন্টেজটা বোঝা গেল। এরপরে আজকে ভিডিওটা এতটাই, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, যার কারণে এর পরের ভিডিওতে তোমাদেরকে ডেট টু ইকুইটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার জন্য কোম্পানি পুরো শেষ হয়ে যায়, এটা নিয়ে আলোচনা করব। আর আরো কিছু কিছু আলোচনা আছে, যেমন তোমাদের এই সেলস এক্সপেন্সেস হলো, তারপর ডিপ্রিসিয়েশন, এসব নিয়ে আলোচনা করবো। এগুলো সবই আছে এখন অনেক, সিডাব্লিউপিআই, অপারেটিং মার্জিন, এগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো। এখন আপাতত এতটাই আজকের ভিডিওতে আলোচনা করলাম। এরপরে কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেকটাই একটা বড় টপিক, এবং একবার যদি এটা শিখে নেওয়া যায় ঠিক মতো, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা শেয়ার মার্কেট থেকে প্রচুর ইনকাম করতে পারবে এবং নিজের নিজের ক্যাপিটালকে গ্রো করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা লাইকও করছো না এবং চ্যানেলটাকে কমেন্টও করছো না, তাই অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশন বেল আইকনটা তোমরা ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ।